পুরো করি সেনাবাহিনী ভারত আর বিএনপি হচ্ছে এক দল। এনসিপি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ব্যারিস্টার ফুয়াদ সহ আরো যারা আছেন তারা হচ্ছেন এক। আবার আপনার কাছে আসবো আমি আপনি হামিদ সাহেব সম্পর্কে আপনার বক্তব্য একটু ক্লিয়ার করে দেন। আচ্ছা, হামিদ সাহেবের ব্যাপারে একটা হচ্ছে যে আমি তাকে একটা অবৈধ সংসদের অবৈধ প্রেসিডেন্ট মনে করি, পলিটিক্যাল স্টেটমেন্ট, কিন্তু এর মানে এইটা না যে নাগরিক আকারে সে দেশের বাইরে যেতে পারবেন অথবা ঢুকতে পারবেন, যে কোনো ফর্মে যাওয়া আসার ব্যাপারে তার যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে তাকে তো আপনি এটা মানা করতে পারেন না। সে যদি ফৌজদারি অপরাধ করে থাকে তাকে আপনি জিজ্ঞাসাবাদ করবেন, তাকে পুলিশ কাস্টাডিতে নেবেন, তাকে বিচারের মুখোমুখি করবেন, কিন্তু যে হচ্ছে বাংলাদেশের নাগরিক তার দেশের বাইরে যাওয়া ফিরে আসার এখতিয়ারে তো আপনি হাত দিতে পারেন না। আচ্ছা বেরিসে ফুয়াদ, তাহলে আবার এটা শত্রুর প্রতি আমাকে ইনসাফ করতে হবে। রাইট, তো বেরিসে ফুয়াদ এইটা আমার একটু বুঝায় কোন তো, তাহলে উনি যখন চলে গেছিল একটা তদন্ত কমিশন কেন হয়েছিল, উনি চলে গেছেন কেমনে? উনি কি তখন এটা দেখেন নাই যে তাকে গ্রেফতার করা হবে? সাসপেন্ড হইছে। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে পুলিশ সাসপেন্ড হইছে। এক মিনিট সত্য, আমার কাছে মনে হয়েছিল, কিন্তু উনি চলে যাওয়ার কারণে এয়ারপোর্টে দায়িত্বরত যারা ইমিগ্রেশন পুলিশ ছিল, হ্যাঁ বোধহয় 3 জন বা 4 জন পুলিশকে সাসপেন্ড করা হয়েছে। হ্যাঁ, সেটা কেন হয়েছে বেরিসে ফুয়াদ একটু বলেন তো, মানে একটা তদন্ত কমিশন এখন থেকে কি বাইরে? আমার কাছে মনে হয়েছে যে উনি কি আসলে চলে গেছেন ট্রিটমেন্টের জন্য গেছেন না উনি আসলে পালিয়ে গেছেন, এই ধোঁয়াশার মধ্য থেকে ওই কাজগুলো ওইখানে হয়েছে। না আমি এটা আপনি কারেক্টলি পয়েন্ট আউট করেছেন। না আমার কথা হইলো যে আমি জানি না উনি চলে গেছে, আমি জানি না আমি চলে গেছে না পালায় গেছে না ওইখানে থাইকা যাবো, আমি আর কিচ্ছু জানি না, কিন্তু উনি চইলা যাইতে পারলো কেমনে, এয়ারপোর্ট ক্রস করলো কেমনে? গল্পটা আসছে এরকম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের চোখে ধুলা দিয়ে সরকারের ভিতরে একটি সরকার সম্ভবত সেনাবাহিনী তাকে পার করে দিয়েছে এবং এর জন্য একটি তদন্ত কমিশন হয়েছে, 3 জনের চাকরি চলে গেছে, 4 জনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। কেন ওই সময় পয়লা দেখে না যে তার আসলে বিদেশ গমনে বাধা নাই? এই যে হাইপ, এখানে হাইপ আছে না, এখানে কোনো হাইপ নাই ভাই। আপনি সরাসরি বলেন একটা অযোগ্য, অসমর্থ এবং একটা খুবই মানে কি বলবো একটা হুইম দিয়ে পরিচালিত একটা সরকার, পপুলিস্ট সিদ্ধান্ত ছাড়া কিছু নিতে পারে না এবং ধমক দিলে ভয় পায় না। বিএনপি যদি চাইতো ডিসেম্বর মাসে ইলেকশন করাইতে পারতো, আরেকটা ধমক দিলে ডিসেম্বরেই করতো। এটা লম্বা আলোচনার বিষয়, আলোচনা এখন দরকার নাই, যেহেতু দুই পক্ষ এখন আলোচনার টেবিলে আছে। তো আমার মনে হয় যে এটা আলোচনার ভিত্তিতে নির্বাচনের দিন তারিখ ঠিক করা যাবে। ওকে, আমি ব্যারিস্টার ফুয়াদ থেকে একটু ব্যারিস্টার ফুয়াদ এই ব্যাপারে একটু আমাকে একটু সাহায্য করেন। আমি যে প্রশ্নটা এখন করতেছি বিকজ দেয়ার আর সাম ল টার্মস, আপনি আমাকে লিগ্যাল টার্মস আপনি আমাকে কারেক্ট করেন ইফ আই এম রং। জনাব ওয়াহিদুজ্জামান, তারেক রহমান সাহেব দেশে আসতেছেন না কেন? আমরা নানা ধরনের বয়ান শুনতেছি বিএনপি থেকে, বিএনপি ওই ডক্টর ইউনূস সরকারের মতোই 100 রকম বয়ান দেয়, কিন্তু এইটার মধ্যে থেকে বয়ান দিচ্ছে যে দেশে তার বিরুদ্ধে কিছু মামলা টামলা আছে, আরেকবার বয়ান দিতেছে যে দেশে তার নিরাপত্তার ঝুঁকি আছে, আরেকবার শুনতেছি যে না তাও না, তিনি এখন আসলে ডক্টর ইউনূস ম্লান হয়ে যাবেন। তো এর কোনটা হইলে অসুবিধা জনাব তারেক রহমানের? আমি জীবনেও দেখি নাই উনারে আপিল আদালতে উনার কেসগুলিকে তুলে নেওয়া হয়েছে ইন অ্যাবসেন্সিয়া, যেখানে উনি পূর্বতন কোর্টের উপর অনাস্থা প্রকাশ করতেছেন, বর্তমান কোর্টে হাজির না হইয়া। এটা হয়েছে জীবনে? আপনার তো এই কোর্টের উপর আস্থা নাই, আগের কোর্টের উপর আস্থা ছিল না, তো আপনার আস্থাটা কোথায়? এবং তারেক রহমান সাহেব কবে দেশে আসবেন, দেশে আসতেছেন না কেন আসলে, মানে এটা একটু বলবেন, মানে এটার কারণটা কি? ধন্যবাদ আপনাকে। আমি জানি না কি কি ধরনের ন্যারেটিভ আপনার সাথে বোধহয় আমার একদিন ব্যক্তিগতভাবে আলাপ হচ্ছিল, সেখানে আমরা কিছু আলোচনা করেছিলাম। সেটা আমি যেটা বুঝি সেটা হচ্ছে এখানে 3টা ফ্যাক্টর মূলত কাজ করেছে। একটা হচ্ছে প্রথম সবচেয়ে বড় ফ্যাক্টর ছিল হচ্ছে ওনার নিরাপত্তা। আচ্ছা, নিরাপত্তাটা একটু ব্যাখ্যা করবেন ওয়াহিদ ভাই? নিরাপত্তাটা একটু যদি ব্যাখ্যা করেন, তার নিরাপত্তার ঝুঁকিটা কার কাছ থেকে? আমি শুধু একটা দর্শকের মতামত পড়ে শোনাই। এম এস সোবান, উনি বলছেন খালেদ ভাই আপনার কাছে একটা প্রশ্ন, আপনি দুই পক্ষেই কথা বলেন, আসলে সঠিক কোনটা আমরা কিভাবে বুঝবো, পারলে উত্তর দিবেন। আমি বুঝি না বলেই আমি দুই পক্ষে কথা বলি ভাই, প্রশ্ন যেগুলি আছে সেগুলি আমি করি, এগুলি একটা আমার প্রশ্ন না, আমার মতামত না। যাই হোক ওয়াহিদ ভাই, আপনি বলতেছিলেন নিরাপত্তার ঝুঁকিটা কোন জায়গায়, সেটা যদি একটু বলতেন তারেক সাহেব। প্রথম কথা হচ্ছে আমি আমার উদাহরণ দিতে পারি। আপনি যখন একটা সিচুয়েশনের ভিতর দিয়ে যান, আপনার ফ্যামিলি যখন একটা সিচুয়েশনের ভিতর দিয়ে যায়, তখন তার কিছু ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকি যেটা আপনি মনে করবেন, যেমন আমি মনে করি। আমি সত্যি কথা বলতে কি, বাংলাদেশ থেকে যখন বের হয়ে যাই, আমি পালিয়ে যাই, মানে আমি এতটা ইনসিকিউর থাকতাম বাংলাদেশে, আমাকে ওই যে তুলে নেওয়ার চেষ্টা করছে বেশ কয়েকবার র্যাবের জিয়াউল হাসান র্যাবে ছিল। জি, তো শুনতে হাস্যকর শোনাবে আপনার যে মালয়েশিয়া যাওয়ার পরেও
আমি এমনকি সিকিউরিটি গার্ড দেখলে আমার ভয় করতো, একটা ট্রমা হয়ে যায়। এটা এই প্রসেসগুলো এই সিচুয়েশনগুলোর ভিতর দিয়ে যে গেছে, আপনি এটা তার এটা নিয়ে হাসি করা বা এটা আসলে অমানবিক বিষয়। না না না, এটা আমি অ্যাবসলিউটলি আপনার সাথে একমত, কিন্তু আমি এখন আপনাকে আমি ওনাদের বিষয়টা বলি, ট্রমার ব্যাপারটা আমি একমত। হ্যাঁ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার লাইফে অনেকগুলো ফেজের ভিতর দিয়ে গেছেন, খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর ফেজ। যেমন উনি যখন জনাব তারেক রহমানকে নিয়ে প্রেগনেন্ট, সেই সময় পাক ভারত যুদ্ধ শুরু হলে উনি বাংলাদেশে ওনাকে পাঠিয়ে দিলেন প্রেসিডেন্ট সাহেব, এবং উনি যুদ্ধে চলে গেলেন। উনি জানতেন না যে ফেরত আসবেন কিনা। এর 5 বছর পরে এই 2টা বাচ্চা নিয়ে উনি আবার একই অবস্থা, মেজর সাহেব যুদ্ধে চলে গেলেন, প্রেসিডেন্ট। কিন্তু ওয়াহিদ ভাই আমি আপনি আমারে ভুল বুঝেন না, আমি এই ব্যাপারগুলোর সাথে একমত। আমাকে একটু বলতে দেন, আমি আপনার এই ব্যাপারগুলোর সাথে জানি বলে আপনাকে বলতেছি, বলতে দেন আমাকে। জি জি বলেন। এবং উনি কিন্তু খুব ইনসিকিউর ফিল করতেন 2 ছেলেকে নিয়ে। এরশাদের আমলে তারেক রহমান সাহেব যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, উনাকে একবার তুলে নিয়ে ওনাকে পিটানো হয়েছিল। আপনি বোধহয় ছবিগুলো দেখছেন, আপনার মনে থাকার কথা, আপনি এখন আর্কাইভে গেলে পাবেন। এবং উনাকে ধরে নিয়ে পিটাইছিল সম্ভবত গোয়েন্দা সংস্থার লোকজন। এবং তারপরে উনি ছেলেকে আর ইউনিভার্সিটিতে যেতেই দেন নাই, ঢাকা ইউনিভার্সিটিতে যেতেই দেন নাই ভয়ে। এখন এই যে একটা ট্রমা আছে, আপনার বেনিগনা একুইনোর একটা ঘটনা আছে ফিলিপাইনের, এইটা নিয়ে ওনার উপরে ওনার পরিবার থেকে একটা চাপ আছে যে তুমি সিকিউরিটি নিশ্চিত না করে কিন্তু দেশে যেও না। দ্বিতীয় বিষয় যেটা আছে, ওকে, সিকিউরিটি নিশ্চিত না করে দেশে যাওয়ার ব্যাপারে পরিবারের একটা, জি আপনি একটু দ্রুত যদি শেষ করেন তাহলে এটা একটা আপনার পয়েন্ট। দ্বিতীয় যে বিষয়টা আছে মামলার, হ্যাঁ মামলা, উনি দেশে না গেলে তো মামলাটা কিভাবে ফেস করবেন এটা আমার বলেন। এখন যে মামলা তো উঠে গেছে সব, না এখন যাবেন উনি, এখন যাবেন উনি, মামলা তো উঠে গেছে না। এটা পৃথিবীর যে আমি 2টা জিনিস আপনাকে বলি, রাজনীতিবিদদের নিরাপত্তার ঝুঁকি জনাব একুইনের কথা আপনি বলছেন, তারও আছে। আমি এখন যে দেশে আছি সেই দেশেও আছে। জনাব ট্রাম্প গুলি খাইছেন কতক্ষণ আগে, আমি চাই, কিন্তু এই ঝুঁকি আছে বলেই তো সারা দেশের মানুষের মাথার মুকুট উনি কি খালি এখন প্রধানমন্ত্রীর আসনটাতে বসলেই বুঝবেন যে উনার আর ঝুঁকি নাই? বিষয়টা ওই যে আপনাকে আগেই বলেছি যে এটা আমি বুঝবো না, এই সিচুয়েশনগুলোর ভিতর দিয়ে যারা গেছে, যাদের পরিবার গেছে তারা বুঝবেন। ওকে, আর বিচারের বিভাগে তো যখন আপনি আপিল করবেন, বিচারের বিষয়টা। আর তৃতীয় যে বিষয়টা আপনি বলেছেন, এইটা অনেকের ধারণা, এবং ওনার সাথে আমার কথা বলেও বিভিন্ন সময় মনে হয়েছে। আমি ব্যক্তিগত গতকালকের একটা ব্যক্তিগত বলি, ওনার সাথে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সাক্ষাৎ করছেন, অতীত করেছেন। উনি এগুলো ছবি কখনোই সোশ্যাল মিডিয়ায় দিতে দেন না, এবং আমার হাতে যখন কখনো চলে আসলে উনি পার্সোনালি গতকালে ফোন করছেন উনি যে আপনি এটা কিন্তু এখন দিয়েন না, কারণ হচ্ছে যে আমার ডক্টর সাহেবের সাথে আমার যেহেতু মিটিং আছে, এই মুহূর্তে এটা দিলে ফোকাসটা এইদিকে চলে আসবে, এটা একটা ইমব্যালেন্স তৈরি করবে। উনি প্রত্যেকটা মানুষের তার নিজের মতো, আপনি সব গ্রামার দিয়ে সবকিছু সেট করতে পারবেন না। উনি হয়তো চান যে আমার যেটা মনে হয়েছে যে এখন যদি যান, এই যে কথাটা অভিযোগটা আপনারা করলেন, হাসাহাসি করলাম আমরা, যে আমার কাছে তদবির করবে, তার মানে মানুষ বুঝতে পারছে বিএনপি পাওয়ারে চলে আসবে, বিএনপি সবাই তার পক্ষে। এখন হলো বাড়তি একটু প্লেন ভাড়া খরচ হইতেছে ওয়াহিদ ভাই, মানুষ লন্ডন গিয়ে ওনার কাছে তদবির করে আসতেছে। শফিক সাহেব গেছে, সবাই যে ইউনূস সাহেব গেছে, দেখা পায় না, শফিক সাহেব গেছে না, এই যে শফিক সাহেব ইউনূস সাহেব পায় না 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 না, আমি অনেক এই বিষয়গুলো আমি সাক্ষী। আচ্ছা, তাহলে আপনার কাছে করে যে উনি বলেন যে আপনি এখানে আসছেন কেন, প্লেন ভাড়া দিয়ে আসছেন কেন, ঠিক আছে, আপনার গুলশান অফিসে যে আমার সাথে স্কাইপে বসেন নাই কেন, এত খরচ করছেন কেন, এবং দেখাও করেন না। ওকে, আমার আচ্ছা ঠিক আছে, দেখা যায় জুমার নামাজ পড়তে যায় ওনার সাথে একটা ছবি তুলে আসে। হ্যাঁ, বুঝতে পারছেন? এইটা আপনি ঠিক বলছেন যে যাচ্ছে, কিন্তু যে ওনার দেখা পাচ্ছে এটাও সঠিক না। আচ্ছা ঠিক আছে, আমরা আপনাকে ধন্যবাদ জানাই জনাব একে ওয়াহিদুজ্জামান। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমার শেষ প্রশ্ন ব্যারিস্টার ফুয়াদের কাছে, সেটি একটি হলো, আপনি জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে আপনি আমাদের অনুষ্ঠানে বলতেছিলেন, কিন্তু সম্প্রতি আপনি বলেছেন যে বিচারে যে ন্যূনতম গ্রহণযোগ্য মান, সে ব্যাপারে কোনো প্রকার আপোষ করা যাবে না। আপনি নিজের ইউটিউব চ্যানেলে, যেটাতে আপনি পডকাস্ট করতেছেন সেখানে আবার বলছেন যে আদালত পাড়ায় নতুন চেহারায় মাস্তানি শুরু হয়েছে, মামলাতে নিজের মতো
মতো করে রায় দেওয়ার জন্য বিচারপতি ও বিপক্ষের আইনজীবীদের হেনস্থা করার সকল অপচেষ্টা চলমান। আপনার অভিযোগ মতো অপচেষ্টা যদি সফল হয় তাহলে ন্যায় বিচার হবে এমন আস্থা কি রাখা যায়? আসলে এই প্রশ্নটা উঠতেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তারা প্রায় সবাই আগের আমলে ছিলেন আসামি পক্ষের আইনজীবী। এতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রসঙ্গ বারবারই আসছে। বেশির ফদ আমরা একটু আপনার থেকে কম্প্রিহেনসিভ 2 মিনিট একটু শুনতে চাই। একটা বিষয় হচ্ছে ওই বিভিন্ন আইনজীবীরা যে মাস্তানি করছেন ওটা আমি আইসিটির ব্যাপারে বলি না, ওটা সুপ্রিম কোর্টের অ্যাভারেজ প্র্যাকটিসের কথা বলছি। এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা আইনজীবীরা আছেন তারা খুবই বাজে আচরণ করছেন, বিভিন্ন অন্য আইনজীবীদেরকে হেনস্থা করা, আওয়ামী লীগের দোসর হিসাবে মামলার একটা প্রতিযোগিতা আছে, যেমন ধরেন বেক্সিমকোর উকিল কে হবে, নাসা গ্রুপের উকিল কে হবে, রানা প্লাজার ওই ক্রিমিনালের উকিল কে হবে, অথবা ওই যে আপনার করোনার যে সার্টিফিকেট জালিয়াতি করলো ওই লোকের উকিল কে হবে। এগুলো নিয়ে আপনার বেশ মানে মানে মনস্তাত্ত্বিক যুদ্ধ চলতেছে এবং ভিতরে প্রচন্ড মানে টাকা পয়সা হিসাব নিকাশ মাস্তানি এবং বিচারকদেরকে গিয়ে মানে ইয়ে করা। যেহেতু আপনি জানেন যে অধিকাংশ বিচারপতি আওয়ামী লীগের সময়কার মনোনীত, তারা প্রচন্ড একটা মানসিক মানে কষ্টের মধ্যে আছে, তারা কোন দিকে যাবে না যাবে। তো তাদেরকে ওই মনস্তাত্ত্বিক দুর্বলতাটার একটা সুযোগ নিয়ে হুমকি দিয়ে বিচার প্রক্রিয়াকে তাড়িত করবার চেষ্টা করা হয়। এবং মাঝখানে একজনকে দেখলাম, একজন সিনিয়র আইনজীবীকে একদল আইনজীবীরা মিলে কোর্টে হেরে যাওয়ার পরে ঘুষি পর্যন্ত দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এটা ভিডিও দেখলাম। এগুলো তো খুব দুঃখজনক। মানে গণ অভ্যুত্থানের পরের যদি এই খাইসলতগুলো আমাদের না বদলায় তাহলে ঠিক মজলুমের জালেম হয়ে ওঠার যে ইতিহাস আমরা জানি এবং একই প্রসেসে তার যে পতন হয় সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবার আশঙ্কা আমি করছি।